গল্প শুরু হওয়ার আগে আজ আপনাদের সাথে একটু কথা বলা যাক। দেখতে দেখতে 25,000টি সাবস্ক্রাইবার্স আমরা পার করতে পেরেছি। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো এটা কখনো সম্ভবই হতো না। ভবিষ্যতে এটাই বিশ্বাস করি যে আরও মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আর ঠিক যেরম করে 0 থেকে 25,000 সাবস্ক্রাইবার্সের কাছে পৌঁছে যেতে পেরেছি, ঠিক তেমন করেই একদিন 1 লাখও পারবো। তাই বলছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং শুনতে থাকুন হঠাৎ সন্ধে। আর হ্যাঁ, একটি কথা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই নিজের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। শুনতে থাকুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, ভূত, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। গল্পের লেখক এগুলো রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই ব্যবহার করে থাকেন। আমরা আশা রাখি হঠাৎ সন্ধ্যের সমস্ত শ্রোতা বন্ধুরা এগুলি গল্প শোনার আনন্দে গ্রহণ করবেন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও হরিহরপুরের বেতাল বিভীষিকা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে অনিক চক্রবর্তী, প্রধান চরিত্রে তারানাথ, নরেন মণ্ডল, মালতী। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও হরিহরপুরের বেতাল বিভীষিকা। বৃষ্টি যে হচ্ছে সেই খেয়াল করিনি, কারণ সন্ধ্যার ঠিক আগেই দুপুরে খটখটে রোদ্দুর ছিল। আমার আবার ভাত ঘুম দেওয়ার বাতিক নেই, বরং অবসর পেলেই মনে হয় বই হাতে সমস্ত দুপুরটা কাটিয়ে দিই। তাই একটা বড় সাইজের উপন্যাসে চোখ রেখে বলতে গেলে সমস্ত দুপুরটা কাটিয়ে দিয়েছি। কিন্তু আরাম কেদারায় বসে যখন বই পড়ছি গভীর মন দিয়ে, তখন আমার গায়ে ঠান্ডার আভাস লাগা মাত্র আমি দেখলাম সত্যি আষাঢ় মাসের এই ঘন সন্ধ্যার দিকে মাথার উপরে স্তরে স্তরে মেঘ জমেছে। দিনটা রবিবার, তাই আমার ছুটি ছিল। আর এই ছুটি কিভাবে উপভোগ করব ওইটা আমার জানা ছিল। নিজের বইয়ের তাক থেকে লাক্সই একটা বই বের করে সারা দুপুর থেকে পড়েছি। কিন্তু সন্ধ্যার অন্ধকার কখন ঘনিয়ে এসেছে আর কখন যে তন্দ্রা আমাকে গ্রাস করেছে খেয়ালই করিনি। প্রথমে ঘুমের চটকা ভাঙল ঝিরঝির বৃষ্টির শব্দ শুনে, আর আমার স্ত্রীর কাঁচের চুড়ির রিমঝিম শব্দ কানে প্রবেশ করতে। দেখলাম আমার স্ত্রী কুলুঙ্গিতে প্রথমে তেলের প্রদীপ দিল, আর বাইরে উঠানে তুলসী মঞ্চে সন্ধ্যা দিল। শঙ্খের ধ্বনি আমার কানে ভেসে আসতে আমি পুরোপুরি ঘুম থেকে উঠলাম।
আমার স্ত্রী যখন আমার কাছে এগিয়ে এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই যে অভয়া, অন্ধকার হয়ে এলো, আমাকে একবার ডাকুনি? আমার হুঁশ ছিল না গো। আর মাটির প্রদীপ জ্বালিয়েছ কেন? গুমোট অন্ধকারে কি থাকতে ইচ্ছা করে? আমার স্ত্রী কিন্তু অসন্তুষ্ট হয়ে একবার ওপরে ঠাকুরের ছবিগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। আমি জানলার বাইরে ঘনিয়ে থাকা অন্ধকারে চেয়ে চায়ের পেয়ালায় চুমুক দিলাম। মনটা বিষণ্ণ হয়ে উঠেছিল। আমি একবার তারানাথের কথা চিন্তা করলাম। ওইদিকে আমার স্ত্রী আমার সাথে আলাপ জমাবার জন্য অনেক কিছুই বলছিল, কিন্তু আমার কোনো হেলদোল নেই। মনটা গল্প শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। মনে মনে ইচ্ছে হলো এই সন্ধ্যাটা আমি এইভাবে ঘরের মধ্যে কাটিয়ে দেব। তাও ভাবতে হচ্ছে, কিন্তু এইবার আমি যাব কি করে? তারপর আমার সমস্ত ভাবনার অবসান হলো। দৌড়ের বাইরে কার যেন পায়ের শব্দ পেলাম, আর এও দেখলাম দরজার একেবারে নিচের ফাঁক থেকে কেউ যেন টর্চের আলো ভিতরে প্রবেশ করছে। আমি গলা চালিয়ে জিজ্ঞাসা করলাম, কে? এই সময় কে এলেন? এই যে বিভূতি, আমি কিশোরী। দরজাটা খোলো ভাই, ঘরে থাকলে চলো ঘুরে আসি। ওই কথা শুনে আমার মন বেশ প্রফুল্ল হয়ে উঠল। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম, আর চোখের সামনে সত্যি কিশোরী সেনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে সাদর অভ্যর্থনা জানিয়ে তাকে ঘরে এনে ফাঁকা আসনে বসতে বললাম। কিশোরী আমার স্ত্রীর দিকে একবার তাকিয়ে নমস্কার জানিয়ে চায়ের ফরমাশ করল। চা এলো। তারপর চায়ের পর্ব মিটিয়ে আমরা দুজনে মিলে বাইরে বেরিয়ে গেলাম। আর আমাদের লক্ষ্য মটলেন। ট্রাম দাঁড়িয়েছিল, উঠে পড়লাম। কিন্তু অন্ধকারের মধ্যে আজকে সমস্ত শহর যেন ডুবে গিয়েছে। আমি বললাম, দেখছো কিশোরী, আজকের অন্ধকারটা কেমন যেন ম্রিয়মান। পথে তেমন মানুষ নেই, যানবাহনও তেমন একটা নেই। মনে অবসাদ লেগে আছে, তাই না? আরে হ্যাঁ, ওই জন্যই তো ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছি। দেখি যদি উনি আমাদের কিছু আজগুবি গল্প শুনিয়ে মনটা ভালো করে দিতে পারে নাকি। এই দেখো না, আমি তারানাথের জন্য পাসিং শো নিয়ে যাচ্ছি। অনেকদিন তো হলো ওনার কাছে যাচ্ছি, কিন্তু খালি হাতে নিয়ে গেলে কেমন একটা লাগে না? আমিও কিশোরীর কথায় সায় দিলাম, আর মটলেনে নেমে উড়িয়ার দোকান থেকে তেলে ভাজা কিনে নিলাম। মটলেন আজকে অন্য দিনের তুলনায় অনেকটা অন্ধকার। পথ চলতে গিয়ে খানাখন্দে পা হড়কে পড়ে যেতে পারি, তাই পথে টর্চ ফেলে অতি সন্তর্পণে এগোচ্ছিলাম। আর গিয়েই দরজায় টোকা দিলাম। ঠাকুরমশাই, আরে ঠাকুরমশাই, আমরা এসেছি, দরজা খুলুন। ঠাকুরমশাই খুলুন দরজা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমাদের ডাকে সাড়া দিয়ে তারানাথ দূর থেকে বলে উঠল, আরে আসছি আসছি, দাঁড়াও 1 মিনিট। তা অনেক দিন বাদে বুঝি এই পুরো মানুষটাকে মনে পড়লো, হ্যাঁ? আমি স্পষ্টতই বুঝতে পারলাম যে তারানাথ আমাদের আগমনে বেশ আনন্দিত হয়েছেন। তাই দরজা না খুলেই আগেভাগে আমাদের প্রশ্ন করেছে। তারানাথের এই আনন্দের অর্থ আমার বিলক্ষণ জানা আছে। উনি যখন খুশি হন তখন ওনার জীবনের সবথেকে আশ্চর্যময় গল্পটি বলেন, যা একেবারে অবিশ্বাস্য মনে হলেও ওনার গল্প বলার ভঙ্গিতে এমন মোহিত হয়ে যায় যে না শুনে উপায় থাকে না। ঠাকুরমশাই দরজা খুলে দিতেই আমি আর কিশোরী নাকে একটা তীব্র ধুনো ধূপের সুবাস পেলাম। সুগন্ধে সমস্ত বৈঠকখানা আমোদিত। তারানাথ ম্লান হেসে আমাদেরকে বলল, ভাবছো যে এই সময় ধূপ চালিয়ে রেখেছি কেন? জানতে পারবে, একটু সবুর করো। হতচকিত হয়ে পড়লাম, কেননা ঠাকুরমশাই আমার মনের কথা ধরে ফেলেছেন। ঘরে অনেক পরিবর্তন হয়েছে। ওনার বসার ঘরে মা দক্ষিণা কালীর ছবির একেবারে পাশেই বড় একটা মা তারার ছবি। আর শুধু কি তাই, ওনার পরিধানের বস্ত্রটাও আমাদেরকে চমকে দিল। এই ভর সন্ধ্যায় উনি ওরকম রক্তবস্ত্র পরেছেন। ওনার পরনে লাল বর্ণের ধুতি আর একটা লাল বর্ণের পাঞ্জাবি। বুকের ভেতর থেকে
নাভি অবধি রুদ্রাক্ষের মালা। উনি আমাদেরকে বসিয়ে দিলেন। অন্ধকার খুব একটা ছিল না, কিন্তু আলো আধারির ভাবটা খুব বেশি ছিল। দেখলাম কুলুঙ্গিতে 3টে প্রদীপ জ্বলছে, আর জ্বলছে বলা ভুল হবে, উনি আমাদের সামনেই ওগুলো জ্বালিয়ে দিলেন। আর একটা প্রদীপ হাতে ধরে সমস্ত ঘর প্রদক্ষিণ করতে লাগলেন, আর ওনার চোখের দৃষ্টি ওই মা তারার ছবির দিকেই নিবদ্ধ। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ব্যাপার কি ঠাকুরমশাই, এইগুলো আপনি কি শুরু করেছেন? কিছুই তো বোধগম্য হচ্ছে না। কিন্তু ঠাকুরমশাই আমার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না, আর ওনার মুখের কথা মুখে রয়ে গেল। অল্পক্ষণ পরে ওনার পুজোর কাজ সাঙ্গ হলে বাইরে থেকে কার যেন পদধ্বনি আমাদের কানে ভেসে এলো। দরজাটা ঈষৎ খুলে আমাদের মধ্যে যেই ভদ্রলোক এলেন তাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ল না। স্নিগ্ধ আলোতে দেখলাম যে উনি দাঁড়িয়ে আছেন তারানাথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পরনের মধ্যে একটা শান্তিপুরী ধুতি, আর পাঞ্জাবিটা মলিন, আর বয়স আমাদের মতোই। চুল যত্ন করে আঁচড়ানো থাকলেও বৃষ্টির দাপটে সেগুলো ভিজে এলোমেলো হয়ে গেছে। চোখের দৃষ্টি দেখেই বুঝলাম উনি ঢুকেছেন বৈঠকখানার ঘরে, আর ঢুকেই কিছু অন্যমনস্ক হয়ে পড়েছেন। আমার সামনে ঠাকুরমশাই তাকে একটা বেতের চেয়ারে বসতে বললেন, আর তারপর নিজেও এক কলকে তামাক সাজিয়ে টানতে লাগলেন। ভিতর থেকে একটা ছোকরা মতো চাকর এসে আমাদের জন্য চা আর মুড়ির বাটি দিয়ে গেল। ভদ্রলোক কিন্তু চা আর জল খাবার কিছুই ছুঁয়ে দেখলেন না। হঠাৎ করে একটা অব্যক্ত আর্তনাদ করে নিজের আসন থেকে পড়ে গেলেন মাটিতে, আর ক্রমেই আতঙ্কের রেখা ওনার সরল মুখে ফুটে উঠল। আমি আর কিশোরী এই আচমকা ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, কিন্তু তারা না, দেখলাম নির্বিকার। ওই ভদ্রলোকটি ক্রমেই পিছিয়ে যেতে যেতে বলছে, না না, আমাকে এইভাবে মেরে ফেলো না ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে আপনি পরিত্রাণ দিন। লোকটি নিজের কানে হঠাৎ করে দু হাত শক্তভাবে চাপা দিল। তার চাপা দেওয়ার ওই ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তার কানের কাছে তীক্ষ্ণভাবে চিৎকার করছে। ঠাকুরমশাই একটা লম্বা টান দিলেন হুঁকোতে, তারপর নিচে নেমে একটা খুঁড়ি দিয়ে লোকটিকে ঘিরে একটা গণ্ডি কেটে দিল, আর ওনার মাথায় হাত ছুঁয়ে দিল। ওই দিকে দেখলাম যে মা তারার ছবির ওপর যে টাটকা জবার মালাটা উনি পরিয়ে রেখেছিলেন, ওইখান থেকে একটা আস্ত ফুল টুপ করে ঠাকুরমশাইয়ের হাতে পড়ল। উনি ওই ফুলটা একবার ওনার সর্বাঙ্গে মৃদুভাবে ছুঁয়ে দিলেন। আস্তে আস্তে ওই লোকটি চুপ করে গেল, আর অনেকটা শান্ত হলো। ঠাকুরমশাই আমাদের একবার ইঙ্গিতে ওনার কাছে আসতে বললেন। আমি আর কিশোরী ওই মক্কেলকে তক্ত বসে শুইয়ে দিলাম। আমার মনে অনেক কথা জমেছিল। এরকম বিচিত্র রকমের ব্যাপার কোনোদিন আগে দেখিনি, এই প্রথম দেখছি। কিন্তু দেখেই আমার অবাক হওয়ার জোগাড়। আমি সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উনি প্রাথমিক কিছু তন্ত্রের বিধি প্রয়োগ করতেই ওই ব্যক্তি সোজা হয়ে বসে পড়ল। ঠাকুরমশাই ওনাকে গরম চা দিয়ে বললেন, ভয় নেই অতীন বাবু, আপনার ভয় এখন সাময়িকভাবে কেটে গেছে। আর আপনার একটা কাণ্ড জ্ঞান নেই, হ্যাঁ? সন্ধ্যের দিকে এসে আপনি ওই একই ভাবনায় ডুবেছিলেন। জানেন না সন্ধ্যের দিকে অপশক্তি অনেক বেশি সক্রিয় থাকে। আমার এই গৃহদেবতা প্রতিষ্ঠিত গৃহে তার প্রভাব অনেক কম ছিল বলেই এইবার আপনি রক্ষা পেলেন। কিন্তু আমার মনে হচ্ছে সম্পূর্ণভাবে রক্ষা পেতে আপনাকে আমাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলতে হবে। তারানাথের কাছে ভয় কেটে গেছে, এই কথাটা শুনেও আমার চোখ এড়িয়ে গেল না ওই ভদ্রলোকের একটা জিনিস। কেউ যেন ওনার গায়ে এক বালতি জল ঢেলে দিয়েছে, এমনভাবে উনি হঠাৎ কেঁপে উঠলেন, আর আমাদের কাছে একটু এগিয়ে এলেন, আর জবুথবু হয়ে বসে রইলেন। অনেক কষ্ট করে ঠাকুরমশাই ওনার মন থেকে যখন ভয় প্রশমিত করলেন, তখন উনি সব কিছু বলার জন্য প্রস্তুত হলেন। কিন্তু তার আগে আর একটা কথা বললেন। ঠাকুরমশাই, আমার এই কথা বলতে না খুব ভয় করছে, কারণ আমাকে প্রাণের ভয় দেখিয়েছে।
যদি যদি আমি কাউকে ওই কথাগুলো বলে দিই তাহলে উনি আমাকে আর আস্ত রাখবেন না, আর আমার আয়ু ফুরিয়ে আসবে খুব শিগগিরই। এইবার বলুন, এই কথা জেনে শুনে কি আমার আমার আপনার কাছে এই কথাগুলো কি বলা উচিত হবে? যদি কিছু একটা হয়ে যায় তাহলে তাহলে আমার সংসার যে একেবারে ভেসে যাবে। আমার কন্যা মৈত্রেয়ী যে একেবারে ছোট, ও সবে মাত্র ওর বয়স হয়েছে 7, আর ওর মা যে দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে ওই দৃশ্য আমার চোখে দেখা যাচ্ছে না। আর ওই সাধক বলেছে যে আমি তার অভিসন্ধির কথা কাউকে বললে প্রথম আঘাতটা সে আমার কন্যার ওপর করবে। আমার সাথে চলুন না আমার সাথে, আমি যে অত্যন্ত ভেঙে পড়েছি। ঠাকুরমশাইয়ের ধৈর্যের বাঁধ এবার ভাঙল। উনি একটু বিরক্তভাবে বললেন ওই ব্যক্তিটির উদ্দেশ্যে, আচ্ছা, আপনি যদি কিছু না বলেন তাহলে আমার কাছে এসেছিলেন কেন সাহায্যের জন্য? আমি না জেনে আগে থেকে কিছুই প্রতিকার করতে পারবো না। আর আপনার ওইখানে যাওয়ার শাস্তি আপনি নিজে পেয়েছেন, আর এমনিতেই তো আপনার মৃত্যু হবে। অহর্নিশি আপনি তো আসন্ন বিপদের জন্য ছটফট করছেন, কিন্তু আমাকে বললে হয়তো আমি আপনাকে কিছু উপকার করতে পারতাম। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার সময় নষ্ট করতে এসেছেন, তাই নয় কি? না ঠাকুরমশাই, না। ভদ্রলোকটি এবার ঠাকুরমশাইয়ের পায়ে হাত দিয়ে করুণভাবে বলে উঠলেন। ওনার চোখ দুটো ছলছল করে উঠল। একজন পিতা যে নিজের কন্যার জন্য এমন ভীত সন্ত্রস্ত হতে পারে, এইটা দেখে আমি খুব বিষণ্ণভাবে ঠাকুরমশাইকে অনুরোধ করলাম, ঠাকুরমশাই, আপনি ওইভাবে ওনাকে তাড়িয়ে দেবেন না। আর ওনার সাথে আলাপ হলো কি করে শুনি? ইনি কি আপনাকে আগে থেকে চিনতেন? আমার কথায় তারানাথ নিজের চায়ের পেয়ালায় বারখতক চুমুক দিয়ে বললেন, না, ওই ভদ্রলোককে আমি চিনতাম না। ওনার নাম নরেন মণ্ডল। ওনার সাথে আমার আলাপ হয় রামপুরহাট স্টেশনে। বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল যে জগৎ জননী তারা মায়ের কাছে গিয়ে একটু পুজো আর সাধনার গুপ্ত কাজগুলো সম্পূর্ণ করে আসি। সেখানে গিয়েই আমি এনাকে দেখি। সন্ধ্যার দিকে আমি মায়ের মন্দিরে মায়ের পুজো দিয়েছি, আর তারপর শ্মশানে গিয়ে নিজের জন্য তৈরি করে রাখা আসনে বসেছি আর নিমগ্নভাবে জপ করছি। ওই সময় আমি দেখলাম কতগুলো লোক সব নিয়ে আসছে। যেইখানে আমি বসেছিলাম ঠিক তার থেকে কিছুটা দূরে গেলেই দাহ করার স্থান। ওইখানেই ওই নরেন বাবুকে দেখলাম। ঠিক ওনার পেছনে একজন সাধক ছিলেন। তিনিও ওইখানে বসে আর একটা হাড় আগুনের ওপর প্রদক্ষিণ করিয়ে তারপর কিছু সব যন্ত্র জাগিয়ে তুলেছিলেন। তন্ত্রের ওই গুপ্ত ক্রিয়া দেখেই আমি বুঝতে পারছিলাম। আর বাকিটা তোমরা নরেন বাবুর কাছ থেকেই শুনতে পাবে। বলুন, আপনি ওই দিন তারাপীঠের শ্মশানে কেন এসেছিলেন ওই ভর সন্ধ্যার দিকে? জানেন না আপনি যে ওই সময় তান্ত্রিকরা নানা রকম ক্রিয়াদি করে? আচ্ছা, আপনি কার সব নিয়ে ওই দিন আর সকলের সাথে এসেছিলেন বলুন তো? আমার দোষ নেবেন না ঠাকুরমশাই, আমার বাড়ি তারাপীঠ থেকে কয়েক গ্রাম পিছিয়ে। ওই হরিপুর গ্রামে আমি থাকি সস্ত্রীক, আর আমার ওইখানেই পৈতৃক ভিটে। যেই দিন আমি এসেছিলাম ওই দিন ছিল অমাবস্যা, আর ওই দিন আমার পাড়ার একজন প্রতিবেশী মারা গিয়েছিল। সত্যি কথা বলতে কি জানেন, ওই প্রতিবেশীর সাথে আমার তেমন মুখ দেখা দেখি ছিল না। ওই প্রতিবেশীর নাম ছিল হারু ঘটক। আমার কিছু ভূসম্পত্তির ওপর তার ভালোই লোভ ছিল। সে আমাকে বলেছিল যে আমি ওই জমিটা কত টাকা দিলে বিক্রি করব। মাসখানেক আগের কথা। মাসখানেক আগেই ওই বৃদ্ধ আমার কাছে এই প্রস্তাবটা রেখেছিল। আমার ওই জমি চাষ করে যে ফসল উৎপন্ন হয় সেইগুলো আমি মোটা টাকার বিনিময়ে যেন বিক্রি করি হাটে। আমার এই জমিতে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস, কিন্তু জমিটা ছিল ওনার বাড়ির একেবারে পেছনে।
উনি প্রতিপত্তিশালী লোক, টাকার অভাব ছিল না। হরিপুর গ্রামের আনাচে কানাচে অনেকগুলো জমির মালিক ছিলেন তিনি। উনি আমাকে ওই প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন আমি যদি তাকে ওই জমিটা বিক্রি করি তাহলে তিনি আমাকে মোটা টাকা দেবেন। কিন্তু আমি বিন্দুমাত্র প্রশ্রয় দিইনি। আমি স্পষ্টতই তাকে জানিয়ে দিয়েছিলাম ওই জমি আমি কিছুতেই বিক্রি করব না। উনি ওই দিন চলে যান আর আমার ওপর অনেক ক্রুদ্ধ হয়েছিলেন। সেইটা আমি দেখেই ওনাকে বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার ক্ষতি করার জন্য উনি যে বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন, আর আমার অনেক বড় সর্বনাশ করে দিয়েছিলেন উনি। কেন? নরেনবাবুর ব্যাপারে কি হয়েছিল একটু বলুন না। কিশোরী আগ্রহ ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল। নরেনবাবু এইবার উত্তরটা বেশ চিন্তা করেই দিলেন। বললেন, আমার সাথে ওনার অনেকবারই বচসা হয়েছিল, আর যেই দিন শেষবারের মতো এমনভাবে বচসা হলো, বলতে গেলে ওনার সাথে আমার লাঠালাঠি পর্যন্ত হয়ে গেছিল। উনি আমাকে অনেক অভিশাপ দিলেন, কিন্তু আমিও ওনাকে অনেক কথাই বলেছিলাম। পাড়ার লোক আর আমার স্ত্রী যদি আমাদের মাঝে না আসতো তাহলে বলাই বাহুল্য ওই বুড়ো না আমার হাতে একেবারে খুন হয়ে যেত। কিন্তু সে ফিরে গেল রাগে গজগজ করতে করতে। আমি ভেবেছিলাম যে ব্যাপারটা ওইখানেই মিটে যাবে, কিন্তু না। ওই রাত্রে এই গ্রামে আগুন লাগলো। আমি ঘুমিয়ে আছি, এমন সময় ক্ষেতের প্রহরী দীনদয়াল রাতের বেলা আমার দরজায় ঘন ঘন ধাক্কা দিতে শুরু করলো। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু শিগগিরই উঠুন দাদাবাবু, দাদাবাবু সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন দাদাবাবু, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল গো, তাড়াতাড়ি চলুন। আমার ঘুম খুব গাঢ় হয়েছিল ওই দিন, কেননা আমার ওই দিন অনেক খাটাখাটনি গিয়েছিল। ফলেই আমি এতই তন্দ্রাচ্ছন্ন ছিলাম যে প্রথমে কিছুই শুনতে পেলাম না। কিন্তু আমার স্ত্রী মালতী সর্বদাই সজাগ। সে উঠে পড়ল আমার ওই প্রহরীর ডাক শুনে, কিন্তু তার অতটা সাহস হলো না যে আমাকে ছাড়াই রাত্রে ওই সদর দরজাটা খুলে দেবে। সে আমাকে ডেকে বলল, ওগো, ওগো শুনছো? দেখো না, বাইরে যেন কি সব হইচইয়ের শব্দ আসছে, আর কারা যেন তোমার নাম ধরে ডাকছে। যাও তো, যাও তো, একবার দেখে এসো তো। আমার তখন তন্দার রেশ অল্প পাতলা হয়ে গেছে। আমি হুড়মুড় করে উঠে পড়লাম। শুনলাম চেনা স্বরে কে যেন আমাকে ব্যাকুলভাবে ডাকাডাকি করছে। আমি তৎক্ষণাৎ আমার লাঠিটা বাগিয়ে নিয়ে চললাম, কেননা আমার সর্বদাই না ভয় থাকে বদমতলবে যদি কোনো চোর ছিনতাইকারী এসে যায় তাহলেই তো সমস্যা হবে। কিন্তু দরজার পাশেই একটা ছোট্ট জানলা আছে, ওইটা দিয়ে দেখলাম সত্যি আমাদের ক্ষেত পাহারা দেওয়ার লোক। আমার ক্ষেত থেকে ফসল চুরি যাওয়ার জন্য নজর রাখতে তাকে রেখেছিলাম, কিন্তু সে দেখলাম কান্নাকাটি করছে। আমি দরজা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তা তুমি ওভাবে কান্নাকাটি করছো কেন? কথা কিসে সর্বনাশ হয়ে গেছে, আমি নিজেকে কিভাবে আপনাকে বলবো তা ভেবে পাচ্ছি না। আমাকে ক্ষমা করে দেন। আপনি আপনি আপনার জমির ক্ষেতের ফসলগুলো বাঁচাতে পারলেন না, বাঁচাতে পারলেন না গো, বাঁচাতে পারলেন না। ঠাকুরমশাই, আমার বুকটা তখন একেবারে ধড়াস করে উঠেছে অজানা আশঙ্কায়। আমি তখন ভেবে পাচ্ছি না যে আমি কি করতে পারি। আমার স্ত্রী কথাবার্তা চালালো, আর এও দেখলাম যে পাশেই অনেকগুলো লোক আমার বাড়িকে ঘিরে সব দাঁড়িয়ে আছে। ব্যাপার সুবিধের নয়। বাড়ির সামনে ভিড় করে আসা লোকগুলো আমাকে একই কথা বলল। আমি কিছু জানি কি জানি না, সব শুনে আমি একবার তাকালাম প্রহরীর দিকে। সে তখন অনুশোচনায় কেমন যেন ম্রিয়মান হয়ে গেছে। আমার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? ক্ষেতের মধ্যে কি হয়েছে? আরে বলো, উত্তর দাও, চুপ করে বসে থাকলে যে হবে না। আমার স্ত্রী উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করাতে অনেক কষ্ট করেই ঢোক গিলে আমাদের সকলে স্তম্ভিত করে দিয়ে ওই প্রহরী বলে উঠল, আগে কথা, ক্ষেতের সব ফসল আগুন লেগে গেছে। আমি কিছু টের পাইনি। আলপথ ধরে লন্ঠন বাগিয়ে সব জায়গায় পাহারা দিলাম, কিন্তু পশ্চিম কোণে যেইখানে হাড়ু কুড়োর বাড়ি শুরু হয়েছে ওইখানে হঠাৎ আলো জ্বলতে দেখলাম।
প্রথমে ভেবেছিলাম আলেয়া কিংবা কেউ হয়তো আসছে আলো নিয়ে, কিন্তু ফসলের মধ্যে যখন দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়লো, আমি থাকতে না পেরে খবরটা দিতে ছুটে গেলাম কর্তাবাবুর কাছে। আমার পাহারাদার রতন কথাটা শেষ করতেই ওর গালে একটা কষিয়ে থাপ্পড় মারল, সে মাটিতে পড়ে গেল। আমি তাকে ভৎসনার সুরে অনেক গালমন্দই করলাম। তখন আমার মাথা ঠিক ছিল না। ওই জমি থেকেই আমার মাস গেলে মোটা টাকা আয় হয়। সমস্ত দিন আমি চোখে অন্ধকার দেখলাম। আদুল গায়ে আর খালি পায়ে নিজের বাড়ি থেকে 40 মিনিটের পথ দ্রুত কাউকে না বলে বেরিয়ে চলে গেলাম। আমার পেছনে গ্রামের আর কয়েকজন চলে গেল। আমার স্ত্রী কান্নার সুরে চিৎকার করে বলল, আপনারা সকলে আমার স্বামীকে ধরুন, তার মাথাখানা খারাপ হয়ে গিয়েছে, আর মতে গতিরও ঠিক ঠিকানা নেই, কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। ঠাকুরমশাই, ওই দৃশ্য না আমার চোখের সামনে একেবারে ভাসছে। গিয়ে দেখি গ্রামের মানুষেরা চুপ করে দাঁড়িয়ে আগুনে জ্বলতে থাকা আমার ক্ষেতের ফসলগুলোকে নষ্ট হতে দেখছে। আমার মাথার মধ্যে হাত দিয়ে কান্নায় ফেটে পড়লাম। কাঁদতে বললাম, হায় ঈশ্বর, এ কি করলে তুমি? আমাকে পুরো সর্বশান্ত করে দিলে, আমাকেই পেলে তুমি। তাহলে আমার কার বেঁচে থাকার কোনো মানে হয় না। তুমি আমাকে নিয়ে নাও ঠাকুর, তুমি আমাকে নিয়ে নাও। আমি সত্যি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসর হতেই পিছন থেকে আমাকে অনেকে চেপে ধরে। আমাকে অনেকে শান্ত করলো। প্রায় মাঝরাত্রির দিকে আগুন কিছুটা কমে এলো। আমার কিন্তু মাথাতে রয়েই গেল যে আমার এই ধ্বংসের মূলে ওই হারু ঘটকই দায়ী। আমি নিজেকে সামলে আদালতের মামলা রুজু করলাম। দুই পক্ষই দারুণ অপদস্থ হলাম। কেননা কাজটা যে হারুই করেছে তার কোনো প্রমাণ নেই। যেহেতু সে বিত্তবান, তাই তার নাগাল আমার মতো মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয়। টাকা খাইয়ে ওই হাড়ু খুঁড়ো নিস্তার পেয়ে গেলেও আমি কিন্তু মনে মনে ওর ওপর বেশ রেগেই গিয়েছিলাম। আর বলাই বাহুল্য, তাকে উদ্দেশ্য করে অনেক কথাই শুনিয়ে দিয়েছিলাম। আমার ক্ষতিপূরণ দিতে হবে, আমার ক্ষতিপূরণ চাই বলেছিলাম। ক্ষতিপূরণ কি উনি দিয়েছিলেন? এইবার নরেনবাবু কিন্তু কেমন যেন থম মেরে বসে পড়লেন। ওনার মুখের মধ্যে আলো এসে পড়েছে। মৃত প্রদীপটা কিঞ্চিত বাতাসের ঝোঁকে কেঁপে উঠল, আর আমার চোখে পড়ল যে উনি কোনো কারণে নিদারুণ ভয় পেয়েছে। ওই প্রসঙ্গ উত্থাপন করার আগে উনি ঠাকুরমশাইকে ওই একটু জল চাইল খেতে। ঠাকুরমশাই পাশের ঠান্ডা কুজো থেকে জল দিল, আর ওই জল দিয়ে ওনার মুখের দিকে কেমন অদ্ভুতভাবে যেন চেয়ে রইল। এইটা দেখে আমার স্পষ্ট ধারণা হলো যে ঠাকুরমশাই এমনি নরেনবাবুর দিকে তাকিয়ে নেই। ঠাকুরমশাই ওনার হাতের কড় গুনছেন, আর বলাই বাহুল্য তার নেপথ্যে একটা না একটা কারণ আছে। জল হাতে পেতে উনি সবটা এক নিঃশ্বাসে শেষ করে দিলেন, আর ওইটা খেয়েই তারপর বলতে শুরু করলেন। ক্ষতিপূরণ আমাকে উনি দেননি, তার আগেই আমার সংসার ভাঙবার জন্য জবরদস্ত একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন স্ত্রী কুকুরগুলোকে খেতে দিচ্ছে, এমন সময় দেখলাম যে একটা কালো মিশমিশে কুকুর এসে আমার স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ালো, আর ওই কুকুরটা কোনো কারণ ছাড়াই কান্নাকাটি শুরু করে দিল। গৃহস্থ বাড়িতে জীবজন্তুর কান্না বড়ই অশুভ বলে মনে করা হয়। আমি ওই কুকুরটাকে তাড়াতে উদ্যত হলাম, কিন্তু কোনো মতেই ওই স্থান পরিত্যাগ করলো না। প্রতি রাত্রে ওই কুকুর আমাদের বাড়ির সামনে এসে কান্নাকাটি জুড়ে দিত গোটা 2 প্রহর। এর ফলেই আমার গৃহে অনেক কলহ সৃষ্টি হলো, আর কিছুদিনের মধ্যেই আমার ব্যবসার একেবারে মন্দা দশা দেখা দিল। আমি জমি জমার তদারকির কাজে বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকতাম, আর কোনো দিন শহরে একবেলার জন্য আমাকে যেতে হতো ব্যবসার কাজে। ফিরতাম শেষ রাত্রে। একদিন ফিরে এসে দেখি ওই কুকুরটা আমার বাড়ির আশেপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার চোখ দুটো একেবারে জ্বলছে। কুকুরের চোখ যে রাত্রিবেলা জ্বলে এইটা আমার জানা, কিন্তু তা বলে ওরকম চোখটা লাল হবে কেন?
আর তার দেহের আকার কিন্তু অন্যান্য কুকুরদের তুলনায় দৈর্ঘ্যে প্রস্থে অনেকটা করেই বেশি। আমার হাতে ছোট্ট একটা টর্চ থাকে। আমি বাড়ির দরজার একেবারে সামনে সে তাকিয়ে রইল, এমনভাবেই দেখতে লাগলো যেন সত্যি সত্যি কেউ ওইখানে দাঁড়িয়ে আছে। আমি এগুলাম, এগোতেই ওই কুকুরটা অন্যত্র চলে গেল, আর ভিতর থেকে আমার স্ত্রীর কান্নার স্বর আমি স্পষ্ট শুনতে পেলাম। আমার তখন বুকটা অজানা আশঙ্কায় একেবারে ঢিপ ঢিপ করছে। আমি তাড়াতাড়ি তাকে ডাকলাম, সরলা, সরলা, তাড়াতাড়ি দরজাটা খোলো। এইভাবে তুমি কান্নাকাটি করছো কেন? একলা থাকতে কি কোনো ভয় করছে? কি হলো, কি হলো? আরে বাবা, দরজাটা খুলবে তো। দরজাটা খুলে দিতেই দেখলাম সরলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে আছে। আমি তার কাছে সব ব্যাপার শুনবো বলে উদ্গ্রীব হয়ে বসেছিলাম ঠাকুরমশাই। আমাকে পান করার জন্য জল দিয়ে সে আমাকে বলে চলল সবটা। আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এই সব ব্যাপার স্যাপার ঘটতে পারে। সে আমাকে খানিক অসন্তোষের সঙ্গেই বলে উঠল, দেখো, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। কেননা তুমি বাইরে গেলে আমাকে এখানে সারা দিন একা একা থাকতে হয়। আজকে পুকুর পাড়ে গিয়ে আমি যেই না জল তুলতে পুকুরে নেমেছি, অমনি দেখলাম কুকুরটা যেন আমাকে দেখছে, কেমনভাবে যেন অমঙ্গলের কান্নাকাটি করছিল আমাকে দেখে। আমি জল তুলে যেই না আসতে যাচ্ছি, তখন দেখি যে আমার পা টেনে কেউ যেন ক্রমেই জলে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ জলে কসরত করলাম যদি ওইখান থেকে উদ্ধার পাই। আমি সাঁতার জানি, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছেকৃতই আমার পাটা টেনে জলে ডুবিয়ে আমাকে মারার চেষ্টা করছিল। আমি চিৎকার করে সকলের কাছে প্রার্থনা করলাম আমাকে উদ্ধার করার জন্য। ভাগ্যিস ওই সময় নিতেইটা পাশ দিয়ে যাচ্ছিল। সে আমার ওই অবস্থা দেখে চিৎকার করে পাড়া প্রতিবেশীর লোক জড়ো করলো, আর তারপর নিজে জলে ঝাঁপ দিয়ে আমাকে কোনো ক্রমেই ডাঙায় তুলে আমাকে এই যাত্রায় এখানে নিয়ে আসে। আমার না খুব ভয় করছে। মনে হচ্ছে সব কিছুই ওই অলক্ষণে কুকুরটার জন্য হচ্ছে। আর বলাই বাহুল্য, যখনই ওই ঢ্যামনা কুকুরটা কারুর সামনে কেঁদে যায়, তার সাথেই কোনো না কোনো অমঙ্গল ঘটে যায়। ওই তো রতন আমাকে পরিত্রাণ দিয়ে নিজে আর কিছুতেই ডাঙায় উঠে আসতে পারল না। স্পষ্ট দেখলাম একটা হাত আর তার চুলের মুঠি ধরে তাকে ক্রমেই যেন ডুবিয়ে নিয়ে প্রাণে মেরে দিল। সে অনেক চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। আর সন্ধ্যের দিকে তুমি যখন ছিলে না, তখন বহুবার মনে হলো আড়াল থেকে কেউ যেন আমাকে দেখছে। তোমার মেয়ে তো অন্ধকারে সবজি ধুতে একবার কল পাড়ে গিয়েছিল, ওখানে কিছুক্ষণ আগে সে চিৎকার করে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসি আর দেখি যে সবজি ভর্তি সাজিগুলো যেন সব মাটিতে পড়ে আছে, আর আমার মেয়ে আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। এই কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে, আর তুমি এই মাত্র এলে। কি বলছো গো? আমার এই সব তো কিছুই জানা ছিল না। মা মৈত্রী আমার এখন কেমন আছে? কবরেজ টবরেজ ডাকুনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গল্প শোনাচ্ছ? ধুত্তর, দেখি খুকি, ওরে খুকি। আমি ঠাকুরমশাই মৈত্রীর ওই অবস্থার কথা শুনে ভয়ে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। কেননা আমার সর্বসাকুল্যে ওই একটা মাত্রই মেয়ে, আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তার কোনো ক্ষতি হলে যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। গিয়ে যা দেখলাম তাতে আমার এক নিমিষে মুহূর্তখানেক দাঁড়িয়ে থাকতে আর পারলাম না। আমার ভারসাম্যটা হারিয়ে গেল, মাটিতে বসে পড়লাম আমি। কেন? আপনি কি দেখলেন? সে কি ঘরে একলাই ছিল? না ঠাকুরমশাই, আমি তো নিজেই ওইটা ভেবেছিলাম সে একাই থাকবে। কেননা আমার স্ত্রীকে আমি তো দেখলাম উঠোনে আমার সঙ্গে কথা বলল, আর আমার সাথে কথা বলেই ওই অন্ধকারের দিকে চলে গেল। কিন্তু আমি যেই না ঘরে ঢুকেছি, অমনি আমার স্ত্রীর কণ্ঠ শুনে আর তার পাশে আমার শয্যাশায়ী মেয়েকে দেখে তো আমার মাথা একেবারে ঘুরে গেল। আমার স্ত্রী তালপাতার পাখার বাতাস করছে, আর আমার মেয়ে পরম নিশ্চিন্তে শুয়ে আছে। মাথার ঠিক সামনেই যেইখানে তেপায়া টেবিলটা আছে, তার উপর জ্বলছে একটা মোমবাতি।
আমাকে দেখেই স্ত্রী উদ্বিগ্ন স্বরে আর্তনাদ করে উঠল। এ কি, তুমি ঘরে ঢুকলে কি করে? কে দরজার খিল খুলে দিল? কেন কেন তুমি তো খুলে দিলে, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কত কথা বললে। তুমি এখন বলছো তুমি কিছুই জানো না? এইটা কি করে সম্ভব? এই বলে তাকে আনুপূর্বিক সব বৃত্তান্ত বললাম। আমার মুখে সরলা যতই সব কিছু শুনছে ততই তার দৃষ্টি বিস্ফারিত হতে শুরু করলো। অথচ তার মুখ এতক্ষণ উদাস ছিল, কিন্তু তার ভাবলেশীন মুখে এইবার অভিব্যক্তিগুলো দেখে আমার মনে সন্দেহ হওয়ার দরুন আমি দ্রুত বেগে দাওয়ার কাছে এসে দেখলাম উঠোনে কেউ নেই, শুধু একটা ছায়া দেখলাম যে ঠিক আমাদের পাঁচিলের কাছের পেয়ারা গাছটার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে শুধুই লাল পেরে সাদা শাড়িটা কোনো অদৃশ্য মানবী যেন পড়ে আছে। আমার কানে ওই মুহূর্তে দুটো শব্দ ভেসে এলো। প্রথমে কুকুরের কান্না, আর একজন মেয়ে মানুষের হাসি। শুধু হাসি নয় ঠাকুরমশাই, একেবারে হাড় হিম করা হাসি, যেন আমার সাথে সে কৌতূহল করে খুব আমোদ প্রমোদ করছে। ব্যাপার শুনে আমার স্ত্রী কিন্তু স্বীকার করলো যে আমি যা যা বলেছি সব কিছু সত্যি। কিন্তু যে আমাকে এতগুলো কথা বলে গেল সে কে? ওই মুহূর্তে আমার দরজার বাইরে শুনলাম কুকুরের অমঙ্গলজনক কান্নার শব্দ। আমাদের দুইজনের গা একেবারে শিউরে উঠল। আমি তখন স্থির করলাম এইখানে আর থাকবো না। এই অবস্থায় যদি থাকি তাহলে আমার না হলে আমার স্ত্রী কিংবা কন্যার প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকবে। আমি বলতে গেলে মাস তিনেক দেওঘরে পড়ে রইলাম। ওইখানে থাকার জন্য একটা বাসা পেয়ে গিয়েছিলাম, আর ওইখানে আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেনি। কিন্তু গ্রামের মধ্যে অনেক চেনাশোনা ছিল। একদিন দেওঘরের ওই বাড়ির মধ্যে বসে আছি, দুপুরবেলা একটা চিঠি পেলাম। এই দেখুন সেই পত্রটা। ঠাকুরমশাইয়ের দিকে ওই পত্রটা এগিয়ে দিলেন নরেনবাবু। তারানাথ একবার হাত বাড়িয়ে ওই চিঠিটা নিল, আর তারপর পড়তেই ওনার মুখের ভাব কেমন যেন পরিবর্তন হয়ে গেল। উনি পাশে জ্বলতে থাকা ধুনির মধ্যে পত্রটা সম্পূর্ণটাই পুড়িয়ে দিলেন, কিন্তু ওই দৃশ্য দেখে বিন্দুমাত্র অসন্তোষ প্রকাশ করলেন না নরেনবাবু। ওনার ভেতর থেকে একটা টানা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমরা কিন্তু একই সাথে অবাক হলাম। তারপর কৌতূহলের পাড়া বেড়েই চলল। তারানাথ আমাদের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে নরেনবাবুকে প্রশ্ন করল, আচ্ছা, এইটার ব্যাপারে একটু বলুন তো। নরেনবাবু সহজ সুরেই বললেন, আপনি তো পড়লেন, ওই চিঠিটা লেখা ছিল হাড়ুখুড়োর ছেলে প্রতিমের হস্তাক্ষরে। ওনার শরীরটা মোটেই ভালো না। মাস দুই আগে উনি নাকি ভীষণ শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলেই ওনার মনে আমাদের সাথে করা ভুলটা বারংবার দোলা দিয়ে উঠেছে, আর ক্রমাগত উনি নিজের ভুলের জন্য ক্ষমা চাইছেন। আর আমার সাথে দেখা করে প্রকাশ্যে উনি ক্ষমা চাইতে চান। যত দ্রুত সম্ভব আমরা যেন চলে আসি। মরার আগে উনি নাকি আমাদের জন্য অনেক উপকার করে যেতে চান। তারানাথের মুখের দিকে একবার চাইলাম, দেখলাম ওনার মুখে তাচ্ছিল্যের হাসি খেলে গেল। আর ওনার হাসি খেলে যাওয়ার অর্থ আমরা বুঝতে পারলাম না। নরেন মণ্ডল কিন্তু বলে চলল, ঠাকুরমশাই, আমার স্ত্রীকে ওই পত্রটা পড়ে শোনালাম। সে আমার কথায় সায় দিল না। আমার প্রথমে না কোনো ইচ্ছা ছিল না। যে আমার ফসলের জমি নষ্ট করার চেষ্টা করেছে সে আমার সাথে মিত্রতা স্থাপন করতে চাইছে, এইটা আমার কাছে বড়ই অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু আমার স্ত্রী অনেকবার বোঝানোর পরে আমি গেলাম, আর যথাসময়েই তার সাথে দেখা করলাম। আর তার পুত্রবধূ আমাকে গ্লাস ভর্তি জল দিয়ে অনেক আতিথেয়তা করল। খুড়ো আমাকে বলল, নরেন, আমার অপরাধ ক্ষমা কর। আমি বেশি দিন যে নেই স্পষ্ট বুঝতে পারছি। মৃত্যুর আগে আমি কারোর সাথে সম্পর্ক খারাপ করে যেতে চাইনি। আমি আজকে স্বীকার করছি যে তোর ওই জমি না পেয়ে আমি তোর ওপর রেগে গিয়েছিলাম, আর ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করেছিলাম। আর বুঝতেই পারছিস আমার অন্যায় যেহেতু হয়েছিল
তাই আমি এর জন্য মাসুল গুনতে চাই। আমি আমি তোকে ক্ষতিপূরণ হিসাবে 5,000 টাকা দেব, কেমন? আর হ্যাঁ, তুই আমাকে কাঁধ দিবি আর আমাকে তারাপীঠ মহাশ্মশানে পোড়াবি। এই ঘাটের মরার ওখানেই গিয়ে শান্তি হবে রে। কোথায় আমার দাও হবে সব কিছু খোকাকে আমি বলে রেখেছি। আশা করি তুই আমার ওপর আর পুরনো কোনো রাগ দেখাবি রে বাবু, পুরনো কোনো রাগ দেখাবি না, পুরনো কোনো রাগ দেখাবি রে। আমি না ঠাকুরমশাই, ওই কথা আর অর্থ পেয়ে সম্পূর্ণ গলে গেলাম। কিন্তু ওইটাই আমার বড় ভুল ছিল। আমি যে কি ভুলই না করেছিলাম, যদি আগে থেকে জানতে পারতাম তাহলে কোশমিন কালেও ওই ধার ধারতাম না। আপনার আর একটা ভুল হয়েছে নরেনবাবু। আপনি ওই বাড়ি থেকে জল পান করেছিলেন। ওই জলটা আমার মনে হয় মন্ত্রপুত ছিল। আর আমার চোখের সামনে ওই হাড়ু খুঁড়োর একটা আবছা চিত্র ভেসে উঠছে। তিনি আপনার কোনো বড় রকমের ক্ষতি করার জন্য বদ্ধপরিকর ছিলেন। নইলে যে বিত্তবান ব্যক্তি পয়সার জোরে ধরাকে সরা জ্ঞান করত, সে অহেতু কেন আপনার কাছে এসে ক্ষমা চাইবে? এখানেই আমার খটকাটা লাগে, কারণ আমার অভিজ্ঞতায় এমনটা আমি কখনো শুনিনি। প্রথমেই বলেছি যে খুড়ো মারা গিয়েছিল অমাবস্যার দিন। শাস্ত্র মতে ওই দিনে কেউ মারা গেলে বড়ই অশুভ বলে মনে করা হয়। কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। ছেলেকে বলে গিয়েছিল একবারে বাগানে নিয়ে যেতে, কিন্তু ছেলে তখন কাছে ছিল না। ছেলের ছদ্মবেশে নাকি কেউ একজন তাকে বাগানে নিয়ে যায়। ওইখান থেকে বুড়োর আর্তনাদ ভেসে আসে। সবাই দেখে যে উনি ওখানে ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছেন। ওই দেখে ওনার পুত্রবধূও মারা যায়। বুড়োর চোখের ভাবে শান্ত আর ক্রুদ্ধ ভাবটা ছিল। ওইটাই দেখে সকলে অবাক হয়ে যায়, যেন তিনি নিজের আসন্ন পরিণতির কথা আগে থেকেই জানতেন। এইটা ওনার স্বেচ্ছা মৃত্যুই বলা চলে। আমরা সকলে তারপর তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠি। কাছে অনেক শ্মশান ছিল, কিন্তু উনি তারাপীঠেই চেয়েছিলেন ওনার শেষকৃত্যটা সম্পন্ন হোক। তাই শেষ ইচ্ছের মর্যাদা রাখার জন্য আমরা সকলে গাড়ি নিয়ে ঘন্টা দুয়েকের মধ্যেই চলে যাই ওখানে। মধ্যরাতে গিয়ে পৌঁছই। কিন্তু ওই দিন আমাদের দেহ আগলে বসে থাকতে হয়েছিল। যারা ডোম আছে তাদের কাছে আমরা কিছু টাকার বিনিময়ে ওই দেহটা রাখতে দিলাম। কেন? ওই দিন তো দেহটা দাহ করতেই পারতেন, দেহটা আগলে রাখতে দিলেন কেন? উত্তরটা তারানাথ দিল। তখনকার দিনের তারাপীঠ মহাশ্মশান অনেক বেশি জনশূন্য ছিল, আর ছিল ভয়ঙ্কর। ওরা পৌঁছেছিল মধ্যরাত্রে। প্রাণ নিয়ে ওই শ্মশানে ঢুকে ওই রাত্রে কেউ আর ফিরতে পারে না। তাই ওই দিন ওরা ডোমের কাছে দেহ আগলে রাখার পরামর্শ দিয়েছিল। আর তার উপর ছিল অমাবস্যা। আর ওই দিন কোনো দেহই দাহ করা উচিত নয়, কেননা ওই দিন অনেকেই গুপ্ত সাধনায় লিপ্ত থাকে আর তারা লক্ষণযুক্ত দেহের সন্ধান করে। আচ্ছা, তারপর কি হলো নরেনবাবু? ঠাকুরমশাই, আপনি ওই দিন গিয়েছিলেন কিনা জানি না, কিন্তু আমি অদূরেই একটা ছাতিম গাছের তলায় একজন সাধককে দেখেছিলাম। এই কি বলিষ্ঠ দেহের গঠন! শ্মশানের মাটি খুঁড়ে একটা লাল কাপড় বাঁধা হাড়ি ঢোকাচ্ছেন আর ক্ষণে ক্ষণে আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছেন। ওই দেখে আমার তো খুব ভয় লেগে গেছিল। কাছেই একটা ছোট্ট চালা ঘর ছিল, ঠিক তার পাশেই সাধকটি বসেছিল আর আমার দিকে তাকিয়ে মুখের সামনে হাত রেখে কি যেন বারবার সংস্কৃতে মন্ত্রপাঠ করে এক খাবলা বালি আমার দিকে ছুঁড়ে দিচ্ছিলেন, যেন আমাকেই বশ করা ওনার উদ্দেশ্য। সব কাজ সম্পন্ন হতেই আমি দেখলাম আর একবার ওই সাধক বজ্রগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আয় আয়, তুই যেখানেই থাক হারু, আমার কাছে এসে ধরাতে। তুই না এলে
আমার কাজ সম্পূর্ণ হবে কি করে? কই কই রে? আয় আয়, কোথায়? তুই যদি আসিস তাহলে প্রমাণ স্বরূপ এই প্রদীপটা জ্বলে উঠবে। আয় আয়, ওং নম ভগবানায় বেতাল স্বাহা। ওং নম ভগবানায় বেতাল স্বাহা। ওং নম ভগবানায় বেতাল স্বাহা। কই কই কই, আয় তুই আমার, আয় এবার বেতাল, বেতাল আয়। বিশ্বাস করবেন হয়তো ঠাকুরমশাই, ওই সময় আমাকে একা ফেলে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে ওইটা ভাবতেই পারিনি। আমার কেমন যেন করে উঠল সমস্ত শরীর। ভাবলাম এইখানে থাকা উচিত নয়, কেননা ওই সাধুর রকম সকম আমার সুবিধের বলে মনে হচ্ছিল না। আমার নাম তার মুখে, এমনকি আমি কি গোত্র সেইটা আমার দিকে দূর থেকে তাকিয়ে বলে দিল, আর বারবার একটা মন্ত্র জপ করতে করতে একটা নাম করছিল। ওইটা শুনেই আমার সর্বাঙ্গ একেবারে কেঁপে উঠল। মনে হচ্ছিল আমার কোনো নিজস্ব সত্তা নেই, আর আমার দেহের ওপর কোনো ভার চেপে বসে পড়েছে। আগুনের ফুলকির দিকে আমি চেয়ে রইলাম। আমার এইটুকুই মনে আছে যে আমি ধীর পায়ে ওই সাধুর দিকে এগিয়ে গিয়েছিলাম, আর তার দিকে দুই হাত নমস্কারের ভঙ্গিতে রেখে নতজানু হয়ে বসে পড়লাম। আর ওই সাধু আমার দিকে কি যে যেন তিলক পরিয়ে দিল। আমার সারা গায়ে অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল। আমার হাতের ওপর ওই সাধু কী সব যেন চিহ্ন এঁকে দিল, আর তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে কেটে দিল। আমার কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ যেন খোলা আমার কাছে দুর্ভাগ্যজনক। তারপর আর কিছুই মনে পড়ছিল না। শুধু এইটুকুই শুনেছিলাম যে দূর থেকে কতগুলো লোক আমার নাম ধরে ডাকছে। আমার জ্ঞান যখন ফিরল তখন দিনের আলো ঈষৎ ফুটে গেছে, কিন্তু কেউ আমার সামনে ছিল না। উঠে গিয়ে দেখি শ্মশানে পড়ে আছি। প্রথমেই আমার কিছু মনে পড়ল না। তারপর আমার যখন জ্ঞান ফিরে এলো তখন সব কিছু মনে পড়ে গিয়ে আমার মনে হলো, আরে এ কি, কালকে সমস্ত দিন শ্মশানে কাটিয়েছি। ভেবেই আমার গা একেবারে শিউরে উঠল। এই সময় আমার সামনে একজন এসে দাঁড়ালো। আমি তার দিকে এগিয়ে গিয়ে দেখি আমাদের গ্রামের অসিত। আমার সাথেই সে এসেছিল। সে আমাকে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো, আরে নরেন্দা, তুমি ওইখানে পড়ে আছো কেন? গতকাল সমস্ত রাত্রি তোমার খুঁজে যে এইখানে হয়রান হয়ে পড়লাম, আর তুমি এইখানেই পড়ে আছো। চলো ওঠো, এইবার আমাদের ফিরতে হবে। আমি উঠতে গিয়ে দেখলাম আমার সারাটা শরীর দ্বিগুণ ভারী হয়ে উঠেছে। আমার ঘাড়ের ওপর কিছু যেন চেপে বসে আছে। আমি অসিতের দিকে একবার হাত বাড়িয়ে দিলাম। সে আমাকে টেনে তুললো। আমাকে অনেক কথাই জিজ্ঞাসা করলো। আমি উত্তর দিতে গিয়ে পারছিলাম না ঠাকুরমশাই। কেউ যেন আমার কানের কাছে বিকৃত সুরে অট্টহাসি করছিল। পাশেই একটা চিতা জ্বলছিল নিভু ভাবে। আমার মনে হলো যে ওইখানে গিয়েই আমি শুয়ে পড়ি। জীবনের প্রতি কেমন যেন একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল। আমি প্রাণপণে ছুটছি দেখে আমাকে অসিত সামলে ধরল। সে বারবার আমার হাবভাব লক্ষ্য করছিল। ওইটা দেখেই আমার দিকে এসে সে ধরে ফেলল। তারপর কি যে আমাকে বলতে লাগলো তার কিছু কথাই আমি আর বুঝতে পারলাম না। ঠাকুরমশাই, আমার সাথে কি হয়েছিল আপনি দয়া করে অনুসন্ধান করে বের করুন। ওই দিন ফিরে আসার পর থেকেই আমার জীবনের প্রতি কেমন যেন বিতৃষ্ণা জন্মে গেছে। আমার রাত্রিবেলা ওই অট্টহাসি আমার কানে যেন সর্বদা হাসতে থাকছে। তাতে আমার এই জীবনে টেকা দায় হয়ে উঠেছে। দয়া করে আপনি কিছু করুন। তারানাথ ওই সময় একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে রইল। উনি ঈষৎ চিন্তিত বলে মনে হলো। তারপর আমি দেখলাম উনি নিজের মনেই কাউকে কিছু বলছেন। তারপর প্রায় আধ ঘন্টা পর চোখ খুলে বললেন, নরেনবাবু, আপনার ওপর দারুণভাবে কেউ অপশক্তিদের অন্যতম বেতাল চালনা করেছে।
খুব দেরি হয়ে গিয়েছে যে আমার পক্ষে কতটা কি করা সম্ভব হবে কিছুই বলতে পারছি না। দেখুন, আপনি যদি আমার কথা শুনে চলেন তাহলে আমি কিছু একটা করতে পারি। আর এই কাছে কে পরোক্ষভাবে আছে আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি যে অক্ষত দেহে এখনো চলাফেরা করতে পারছেন এটাই মঙ্গল। চরম অনিষ্ট এখনো কিছুই করেনি, কিন্তু আপনার বর্তমান অবস্থাও মোটেও বাঞ্ছনীয় নয়। যাই হোক, আমার মনে হচ্ছে আপনি এসেছেন ভালোই হলো, কিন্তু আমার কথা আপনাকে কে বলল? তারানাথের এই স্পষ্টবাদিতায় লোকটা আরও খানিকটা ভয় পেয়ে গেল। উনি আমার আর কিশোরীর দিকে একবার অনুনয়পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। তারানাথকে উনি বললেন, আসলে আসলে আমার ওই শ্মশান থেকে ফিরে অবস্থা আরও কাহিল হয়ে পড়েছিল। যেই দিন আমি অসিতের সাথে ফিরে এলাম ওই দিন ঘটনার সূত্রপাত। ফিরে আসতে আসতে আমার প্রায় বেলা গড়িয়ে গিয়েছিল। দরজার কাছে আমার স্ত্রী সরলা দাঁড়িয়েছিল। সে আমাকে দেখেই চিৎকার করে উঠল। আমার হতশ্রী অবস্থা দেখে সে বলে উঠল, হে কি গো, তোমার এই অবস্থা হলো কেমনে? কালকে সকলে ফিরে এলো, কই তুমি তো এলে না? তুমি তুমি কই ছিলে কালকে? আমার যে ভীষণ ভয় করছিল, তুমি কি জানো না? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয়ের কোনো কারণ নেই, আমি তো এসে পড়েছি। এইবার আমি যেই গতকালের কথাটা বলতে গেলাম অমনি আমি শুনলাম ওই শব্দটা কেউ যেন আমার কানে কানে অট্ট হাসি করছে, আর কানের কাছে কেউ যেন রুক্ষ স্বরে বলছে আমি যদি গতকালের ব্যাপারে কিচ্ছু বলি তাহলে আমার পরিণতি খুবই খারাপ হবে। আর এও সত্যি হয়ে গেল। আমার মেয়ে দাওয়ায় বসে সবজি কাটছিল। আমি মুখ খুলতে যাওয়ার উদ্যোগ করতেই বটিতে তার হাত কেটে গেল। আর সে কি রক্ত! কিন্তু এই জীবনে প্রথমবার রক্ত দেখে ঠাকুরমশাই মনে হলো আমার ভয় লাগছে না। মনে হচ্ছিল ওই ক্ষতস্থানে গিয়ে রক্তটা পান করে তৃপ্ত হই। শুধু কি তাই, রাত্রের আহারের শেষ করে স্ত্রীর পাশে শুয়েছি। আলো নিভিয়ে দিয়েছে সে। আমি পাশ ফিরে শুয়ে আছি, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কানের কাছে চিৎকার করে যাচ্ছে ক্রমাগত, বলে যাচ্ছে আমি যে উঠে গিয়ে আমার স্ত্রীর গলা টিপে তাকে হত্যা করি। আমার মধ্যে তখন কোনো শক্তিই ছিল না যে আমি নিজের ওই আসুরিক ইচ্ছেকে দমন করি। আমি সত্যি উঠে যেই না স্ত্রীর দিকে হাতটা বাড়িয়েছি, তার পাতলা ঘুমের চটকা ভেঙে গিয়েছে আর আমার থেকে কিছু হাত দূরেই চলে গেছে আর বলছে, কি করছো তুমি? আমাকে খুন করার জন্য এইভাবে এগিয়ে আসছো কেন? আমাকে কি তোমার গলা টিপে মারতে ইচ্ছা হচ্ছে? কি হয়েছে তোমার? দূরে যাও বলছি, সরে যাও। আমার কোনো বাহ্য জ্ঞান তখন ছিল না ঠাকুরমশাই। আমার রক্ত পিপাসায় বুকের ছাতি একেবারে তখন ফেটে যাচ্ছে। আমি তখন এই রাত্রির অন্ধকারে বেরিয়ে গিয়েছি। আর অসিত আমাকে পরের দিন বাড়ি নিয়ে এসেছিল। আমার স্ত্রীকে বলেছিল, বৌদি, দাদার কি হয়েছে গো? আজকে দেখলাম মল্লিকদের বাগানে যেই ছাতিম গাছটা আছে ওইখানে দাদা শুয়ে আছে, আর মুখময় রক্ত লেগে। ওদের পোষা ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তবে কি দাদার মধ্যে অপদেবতা ভর করেছে? যেই না ওই কথা অসিত বলেছে, আমি রুদ্ধবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম আরক্ত চোখে। আমার ওই চাহনি দেখে সে আর কোনো কথা বলেনি, দ্রুত ওইখান থেকে চলে আসে। আমার স্ত্রী অনেক ডাক্তারের কাছে গিয়েছিল। ওই অসিতই নিয়ে গিয়েছিল নানাবিধ ডাক্তারের কাছে। সে শহরের ছেলে, গ্রামে তার পৈতৃক ভিটে আছে, কিন্তু আমার সাথে গলাগলি ভাব সেই অনেক দিন ধরেই। আমার এই আচরণের কথা গ্রামের বাড়িতে গিয়ে জানিয়ে দিয়েছিল। আমাকে দলে দলে অনেক লোক দেখতে আসতো। সকালের দিকে আমি ঠিকই থাকতাম, কিন্তু যেই সন্ধে হয়ে যেত কেউ যেন আমাকে আত্মহনন করতে বলতো। নির্জন পথ দিয়ে যেতেই মনে হতো কেউ যেন আমার পাশে ঘুরে বেড়াচ্ছে।
আর আমার কানের কাছে ওই অট্ট হাসিটা অনেক বেশি আমি যেন শুনতে পাচ্ছি। এই দেখুন না, ঘাড়ের কাছে কেমন যেন লাল হয়ে গেছে। আমার মনে হয় যে সর্বদাই যেন আমার ওপর কেউ চেপে বসে আছে। কিন্তু আপনার এইখানে আসার পর থেকেই আমার এই অস্বস্তিটা আর নেই, সম্পূর্ণ উধাও হয়ে গেছে। এইবার আপনি যা বলছেন আমার কি করণীয় সেইটা যদি আমি শুনি তাহলে কি নিষ্কৃতি পাবো? আমাদের গ্রামের সাধনদা আমাকে আপনার কথা বলেছেন যে এই রোগের ওষুধ নেই, কিন্তু তান্ত্রিক আছেন একজন, ওনার চেনাশোনা। উনি আমাকে বলেছিলেন আপনার কথা। কি মনে হলো একবার তারা মার কাছে একবার গিয়ে দেখে আসি, কিন্তু ওইখানে গিয়েও যে আমার কপালে দারুণ দুঃখ ছিল সেইটা আমার জানা ছিল না ঠাকুরমশাই। আমার সাথে ওইখানে একজন লোকের দেখা হয়। তখন দুপুরবেলা মন্দির চত্বরে ভালোই ভক্ত সমাগম হয়েছিল। তখন আমি দিশেহারার মতন এগুচ্ছি, আমার চোখে তখন জল। বেশ বাসছে, খুব একটা ভালো ছিল সেইটা বলতে পারি না, কেননা আমার ওই মানসিক বিপর্যয়ের জন্য আমার কোনো দিকেই তেমন ভ্রুক্ষেপ ছিল না। এগুচ্ছি শ্মশানের পাশ দিয়ে, প্রথমে মন্দিরে যাব, মায়ের কাছে যাব, কিন্তু আমার পথ জুড়ে দাঁড়িয়ে পড়ল একজন ব্যক্তি। একদম কদাকার তার চেহারা, দেখলাম তার চোখের চাহনি ধূর্ত। সে আমার কাছে এগিয়ে এলো। তারপর আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে নিয়ে সে বলল, আমি কোথায় যাচ্ছি। আমার তখন কথা বলার মতো অবস্থা ছিল না, কেননা আমার মনে হচ্ছিল আমার এই বিপদ থেকে কেউ যদি উদ্ধার করে তাহলে সে তারা মাই। কিন্তু ওইখানে যাওয়ার আগে ওই ব্যক্তি আমার দিকে এমনভাবে এগিয়ে এলো, আমাকে এমনভাবে চাপাচাপি করতে শুরু করলো যে আমি তাকে সমস্ত কথাবার্তা বলে দিলাম। আমার তখন একটা আশ্রয় দরকার, যেই ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে সেই আমার কাছে পরম হিতৈষী। সে আমার কথা শুনে প্রথমে পুনরায় দেখে নিয়ে হো হো করে হেসে উঠল। তার দাঁতের মধ্যে পানের ছোপ লেগে রয়েছে। আমাকে বলল একটা উপায় আছে, যদি আমি তাকে কিছু টাকা দিই তাহলে সে আমাকে ঠিক করে দিতে পারে। এইবার তারানাথ সিগারেটটা শেষ করে ছাইদানিতে গুজে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি ওই ব্যক্তিকে কি চিনতেন যে আপনার কাছে আগ বাড়িয়ে সাহায্য করব বলে এগিয়ে এসেছিল? না ঠাকুরমশাই, আমার তার সাথে শুধু ভিড়ের মধ্যেই দেখা হয়েছিল। লোকটা জীর্ণপ্রায় বস্ত্র পরিধান করে মন্দির চত্বরে বিড়ি খাচ্ছিল। আমাকে দেখে নিজে থেকেই পথ আটকে দাঁড়িয়ে পড়ে, আমার কাছে সপাচেক টাকা নিল। তারপর একটা দোকানে দাঁড় করিয়ে সে যে সেই ভিড়ের মধ্যে কখন অদৃশ্য হয়ে গেল তার টিকিটিও আর খুঁজে পেলাম না। আমার ফিরে আসার জন্য আলাদা করে মাত্র 100 টাকা ছিল। ওইটা সম্বল করেই মন বিষণ্ণ করে মায়ের কাছে দেখা না করেই নিজের বাড়ি ফিরে আসি। আমি যে জোচ্চোরদের পাল্লায় পড়েছিলাম এইটা আমার ধারণা হলো। আমার আর শেষ সম্বল রূপে আপনিই ছিলেন। আর সন্ধ্যার দিকে আপনার সাথে আমার দেখা হয়েছিল মায়ের ইচ্ছেতেই। আপনি যদি আমার কাছে নিজে থেকে না গিয়ে এগিয়ে আসতেন তাহলে হয়তো আমার আর উদ্ধার পাওয়া হতো না। কই আর পাই সত্যিকারের সাধক, আমি সাধারণ মানুষ। আমার কি আর সেই চোখ আছে? ভূত প্রেতের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে আছি। আহা, আচ্ছা, আপনি ওইভাবে ভেঙে পড়বেন না। আমি যখন আছি তখন আপনার কিছু একটা সুরাহা করে দেব। আপনার জন্ম ছকটা আমাকে দিন তো একবার, ওইটা দেখে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি রক্ষা পাবেন ওই বেতালের হাতে। ওই বেতাল আপনার কাঁধে চেপেছে। ভুল বললাম, কেউ আপনার ওপর ওই বেতালকে চালনা করেছে। আপনার নিশ্চয়ই কোনো গুরু আছে। এই ক্ষেত্রে গুরুকে স্মরণ করলেই আপনি অনেকটা উপকার পেতে পারেন। উনি বিষণ্ণভাবে বললেন, না ঠাকুরমশাই, তেমন কাউকেই নিজের গুরু বলে মনে স্থান দিতে পারিনি এ জীবনে। নিজের বাবা মাকেই গুরুস্থানে আমি বসিয়েছি। ঠাকুরমশাই আর কোনো কথা না বাড়িয়ে এক মনে ওনার জন্ম ছকটা দেখতে লাগলেন। আর ধীরে ধীরে তারানাথের মুখটা কেমন যেন আতঙ্কিত হয়ে উঠেছিল। উনি সব কিছু দেখে শুনে একবার মাত্র মন্তব্য করলেন আর বললেন, মৃত্যু চোখ।
ঠাকুরমশাইয়ের সামনে উপস্থিত আমরা সকলে শিউরে উঠলাম। উনি বললেন, আপনি কালকেই বাড়ি ফিরে যান, আর আমি যাচ্ছি আপনার ওইখানে। কেননা এই কলকাতায় বসে আমার পক্ষে কিছুই করার জো নেই। ওই কাগজে আপনার বাড়ির ঠিকানা আর আপনার নামটা লিখে দিন, আর একটা কাজ করুন, কালকে সকালের দিকে আমার কাছে আসুন অতি সত্বর। দেখি আপনার যাতে বাড়ি ফিরে যেতে পারেন, তার আর কোনো অনিষ্টও যাতে না হয়, ওইটার একটা ছোট্ট ব্যবস্থা করে দেব না হয়। নরেনবাবু নিজের নাম আর ঠিকানা লিখে দিয়ে টলমলো পায়ে বেরিয়ে গেলেন, কিন্তু ঠাকুরমশাই ওইভাবে চিন্তিতভাবে জন্ম ছকের দিকে চেয়ে রইলেন। আমরা প্রথম আধ ঘন্টা কিছুই বলার সাহস পেলাম না। কে জানে, হয়তো কিছু উপায় ঠাউরাচ্ছেন মনে মনে। এইবার যদি বাধা দিই তাহলে তো উনি খেপে উঠবেন। আমরা অধীর আগ্রহে ওনার দিকে চেয়ে রইলাম, আর কিছুক্ষণ পর তারানাথ নিজের চিন্তার অবসান করে বললেন, বুঝলে বিভূতি, মোক্ষ মৃত্যুযোগ আছে। আসছে অমাবস্যা, মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। ওই কয়েকদিনের মধ্যে যদি বেতালকে বাধা না দিই, তাহলে আমার মনে হয় নরেনবাবুর সাথে সাথে তার স্ত্রী আর কন্যার সংসারও উজাড় হয়ে যাবে। বেতালকে কিন্তু কম ভেবে বসে থেকো না, কারণ আমি দেখেছি তো বেতালের দাপট। একবার যদি সে কাউকে মারার জন্য জেগে ওঠে, তাহলে তাকে হত্যা না করে তার নিদ্রা নেই। এ যে আগুন নিয়ে খেলা, আমার আর আজকে ঘুম হবে না। কেন ঘুম হবে না কেন? আপনি কি কোনো বিশেষ কাজে রাত্রি জাগবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে আজ মধু সুন্দরী দেবীর কাছ থেকে কিছু শক্তি চাইতে হবে। দেবী আমাকে বলে দেবেন আমার কোন কর্ম থেকে আমি নরেনবাবুকে রক্ষা করতে পারি। আমার সাথে এর আগেও এমন অনেকবার হয়েছে, যেখানে আমাকে কোনো অপশক্তির প্রচেষ্টাকে বিনষ্ট করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এইবার আমি ওই প্রস্তুতি নেব। আচ্ছা ঠাকুরমশাই, আমরা ওই দুর্লভ দৃশ্য দেখতে চাই। আপনার সাথে ওই বেতালের সংঘাত দেখতে চাই। আমি জানি আপনার অসীম ক্ষমতা আছে, কিন্তু তন্ত্রের শক্তি দিয়ে আর নিজের ক্ষমতা দিয়ে কিভাবে এই বেতালকে দমন করছেন, সেটা আমরা একবার দেখতে চাই। কিশোরী প্রায় ছেলে মানুষের মতোই কথাগুলো বলে উঠল। ঠাকুরমশাই ক্ষীণ আপত্তি করলেন, কিন্তু আমার নীরব অনুরোধ উনি আর ফেলতে পারলেন না। ওই সময় আমাদের বিদায় দিয়ে উনি নিজের সাধন কক্ষে ঢুকে গেলেন। আমার মন প্রায় উত্তেজিত হয়েছিল, কেননা আমাদের এই অভিযানে যদি ঠাকুরমশাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব। তবু আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এসে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। উভয়ের মনের মধ্যেই একটা প্রশ্ন দোলাচল দিচ্ছে, এরপর কি হতে পারে। ওই দিনের মতো চলে গেলেও পরদিন আমি আর কিশোরী বেলা একেবারে 8টার সময় এসে উপস্থিত হলাম। কিন্তু আমাদের আসার আগে নরেনবাবু চলে এসেছেন বুঝতে পারলাম, কেননা ওনার চটি জোড়া দেখতে পেলাম তারানাথের বৈঠকখানার বাইরে, আর ভেতর থেকে ওনার কথা বলার শব্দ শুনতে পেলাম। খুব অনুনয় করছেন উনি। এইবার আমরা ভেতরে ঢুকতেই তারানাথ আর নরেনবাবু আমাদের দিকে একসাথে তাকালেন। আমি বললাম, ঠাকুরমশাই, আমরা প্রস্তুত। কবে বেরোবেন? আর নরেনবাবু, আপনি ঠিক আছেন তো? ফিরে গিয়ে আর কোনো ভয় টয় পাননি তো? আচ্ছা, আপনি কোথায় উঠেছেন এই কলকাতায়? আমার দিকে একবার তাকিয়ে রইলেন নরেনবাবু। ওনার চোখের জল ছলছল করে উঠছিল। আমি বুঝতে পারলাম ব্যাপার সাংঘাতিক। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমরা কিন্তু ভুল করছো। আমার সাথে কিন্তু ওইখানে গেলে পদে পদে বিপদ আছে। কিছু যদি হয়ে যায় তোমাদের, তাহলে আমি কি তোমাদের দিকে ধ্যান দেব নাকি আমার ক্রিয়াদির ওপর? হ্যাঁ, কোনটা? ভালোভাবে চিন্তা করে বলো তো। সেই নিয়ে আপনি ভাববেন না ঠাকুরমশাই। আমরা আপনার সাথে গিয়ে আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়াবো না। অন্তত আপনি নিজের কাজ করতে পারবেন। কিন্তু নরেনবাবু, আপনি ওইভাবে মুখ ঝুলিয়ে বসে আছেন কেন? কিছু কিছু হয়েছে নাকি? আপনার মুখের গতি প্রকৃতি যে বিবন্ন হয়ে যাচ্ছে, তাই না কিশোরী? আর কেন বলছেন বিভূতিবাবু?
আমার কালকে এইখান থেকে ফিরে যাবার পর যা যা হয়েছে ওইগুলো নিয়েই ঠাকুর মশাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম। আর কি বলবো, আমি এইখানে আমার এক জ্ঞাতি আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছি। কালীঘাটের কাছেই ওই জ্ঞাতির মস্ত বাড়ি। আমাকে ওরা দিয়েছে চিলেকোঠার ঘরটা, কিন্তু ওইটুকু আশ্রয় অবধিও আমার হাত থেকে চলে গেল। গত রাত্রে কে যেন আমার গলা নকল করে আমার ছোট ভাইকে দেখে কালীঘাট শ্মশানে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। ভাগ্যিস আমার ভাই বেরোবার আগে তার সজাগ ছিল। তিনি ভাইয়ের পিছন পিছন বাইরে অবধি যান, আর ওইখানে গিয়েই দেখেন হুবহু আমার মতোই দেখতে একজন ব্যক্তি দাঁড়িয়ে। আবঝা জ্যোৎস্নার আলোয় সে আমাকে দেখতে পেয়েছিল। কোনো ক্রমে আমার ভাইকে ওই দিন রাত্রের দিকে ফিরিয়ে আনা হয়, কিন্তু সমস্ত দোষ আমার নামেই চাপিয়ে দেয় বাড়ির লোকে। আমি নাকি সম্পত্তির লোভে আমার জ্ঞাতি ভাইকে শ্মশানে নিয়ে গিয়ে লোকচক্ষুর আড়ালে হত্যার চেষ্টা করেছি। এমনকি আমার ওই ভাই, যে কিনা ঘোরের মধ্যে রাত্রের অন্ধকারে আমার মতোই দেখতে ওই মানুষটার পেছনে চলে যাচ্ছিল, সে কিন্তু বেশ ভালোভাবে দেখতে পেয়েছিল মুখটা, আর সে বলেছিল আমিই নাকি তাকে ভুলিয়ে ভালিয়ে ওইখানে নিয়ে যাচ্ছিলাম। আমাকে বাড়ির লোক তাড়িয়ে দিল ঠাকুরমশাই। অনেক কষ্ট করে পুলিশের হাঙ্গামা থেকে পরিত্রাণ পেয়েছি। আপনি যদি আমাকে এইবারে এইখান থেকে ফিরিয়ে দেন, তাহলে আমার আর কিছুই থাকবে না। হয়তো দেখা যাবে পথে যেতে যেতেই আমার দেহান্তর হয়ে গেছে। এমন কিছু যে হবে এইটা আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু আমার তখন সত্যি কিছু করার ছিল না। আচ্ছা, আপনি মিনিট কয়েক অপেক্ষা করুন, আমি ভেতর থেকে তৈরি হয়ে আসছি। আমার ওইখানে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। আমার এই দুই বন্ধুও সাথে যাবে, আর কাছেই যেহেতু তারাপীঠ মন্দির, তাই ফেরার পথে আমি মায়ের দর্শন করে যেতে চাই। একসাথে দুই কাজ হয়ে যাবে। ঠাকুরমশাই ভিতর বাড়িতে প্রস্থান করল। আমরা আধ ঘন্টা ধরে অপেক্ষা করতে লাগলাম। আমাদের ওই অপেক্ষার অবসান করিয়ে দিয়ে ঠাকুরমশাই একটা শাস্তিক বেশবাস পরে কাঁধে ঝোলা নিয়ে প্রথমে আমাদের সামনে এলেন। তিনজনকে একটা একটা করে তাগা দিলেন। আমরা সকলেই ওইটা ধারণ করলাম, আর আমাদের কপালে ঠাকুরমশাই একটা গুঁড়ো তিলক করে দিলেন। ওনার মধ্যেকার অন্যমনস্কতা দেখেই আমার কিছু বলার সাহস পেলাম না। যাই হোক, শিয়ালদা থেকে রামপুরহাট অবধি পৌঁছে আমাদের সন্ধ্যার দিকে হরিহরপুরে যাওয়ার জন্য রিক্সা ভাড়া করে নিতেই হলো। রামপুরহাট ছাড়িয়ে আর তেমন কোনো লোকজনকে পেলাম না। সকলেই যে অন্যত্র চলে গিয়েছে ওইটা আমরা বুঝলাম যখন ছোটখাটো গ্রাম পেরোচ্ছি। সন্ধ্যার দিকে হু হু করে ঠান্ডা বাতাস দিচ্ছিল, আর রিক্সার চাকা কাঁকড় বিছানো পথ দিয়ে গড়িয়ে যাচ্ছিল। আমার পাশেই বসেছিলেন নরেন মণ্ডল। উনি অনেক গরম বেশভূষা পরেছিলেন, কিন্তু তবু ওনার দাঁতে দাঁতে ঠকঠক শব্দ আমার কানে এসে প্রবেশ করছিল। বুঝতেই পারছিলাম ওনার ভয় এখনো কাটেনি। দূরেই একটা ছোট্ট গ্রামের সীমানায় উনি চালককে দেখিয়ে দিলেন, আর বলা বাহুল্য ঘড়ি ধরে বাড়তি 40 মিনিট যাওয়ার পর আমরা যেইখানে এসে প্রবেশ করলাম ওইখানে একটা ছোট্ট মুদিখানা দোকান ছিল। মুদি দোকান হলেও চায়ের সরঞ্জাম আছে। স্টেশন থেকে আগত খদ্দেরদের কথা ভেবেই রেখেছে হয়তো। রিক্সা থেকে নেমে আমরা প্রথমে ভাড়া মিটিয়ে চা খাবো বলে ওইখানে এগিয়ে গেলাম। যে ব্যক্তি চা বিক্রি করছিলেন তিনি নরেনকে কেমন যেন জরিপ করতে লাগলেন। সন্ধ্যার আবছা আধারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। দোকানি একটা লণ্ঠন সামনে জ্বালিয়ে দিল, আর তাতেই আমাদের মুখ দেখা গেলেও নরেনবাবুকে চিনতে পেরে সে বিক্রেতা বলে উঠল, আমাদের নরেন না? কোথায় ছিলিস এতদিন? বাড়ি গিয়ে দেখ, বোধহয় তোর স্ত্রীর শরীরটা খারাপ হয়েছে, দেখ। স্ত্রীর কথা শুনে নরেনবাবু হাতে ধরে থাকা চায়ের মাটির ভাঁড়টা পড়ে গেল। তিনি বিব্রত হয়ে বললেন, কি আমার স্ত্রীর কি হয়েছে? আমি কিছুদিন ছিলাম না, কিন্তু ইতিমধ্যে আমার স্ত্রীর কোনো ক্ষতি হলো না তো? কি হলো বলুন, চুপ করে থাকবেন না। চায়ের দোকানি এইবারে সামনে এসে বললেন, আরে আমার কাছে খবর আছে,
তোর কয়েকদিন না থাকা এখানে একজন সাধু এসেছিল। তোর স্ত্রী তার কাছেই ছুটে গিয়েছিল। তাকে আমার স্ত্রী জিজ্ঞাসা করেছিল সাধুর কাছে ঘন ঘন যাওয়ার কারণ কি। তোর স্ত্রী কিন্তু খুব একটা উত্তর দিত না। সাধুর কাছে যাওয়ার কথা শুনলে চুপ করে যেত। তার গাল দুটো আরক্ত হতেও দেখেছি। আর তোর বাড়ি থেকে রাত্রের দিকে ভয়ঙ্কর শব্দ গ্রামের দিকে নিস্তব্ধতা ভেদ করতো। তাড়াতাড়ি যা, নইলে কিন্তু বলতে পারছি না তোর স্ত্রীর কি হয়ে যেতে পারে। আর তোর মেয়েরও হয়তো। চায়ের দোকান থেকে নরেন দ্রুত দৌড়াতে শুরু করলো। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। কিন্তু তখন রাত্রের প্রথম প্রহর ঘনিয়ে এসেছে, আর ওইখানে তার ওইভাবে ছুটে যাওয়াটা অনুচিত ভেবে ঠাকুরমশাই কিন্তু তাকে ডাকলেন। নরেন বাবু, ওইভাবে আপনি ছুটে যাবেন না। আপনার বিপদ কিন্তু কাটেনি। আমার কথা শুনুন, গুজবে কান দেবেন না। আমি আছি, আপনার কোনো বিপদ হবে না। এইগুলো সব বেতাল করাচ্ছে। আপনি এইভাবে চলে যাবেন না। বিভূতি, বিভূতি, কিশোরী, তোমরা ওনাকে ধরো। উনি যে বাড়ির পথে না গিয়ে শ্মশানের দিকে চলে যাচ্ছে, ওনাকে ধরো। পথঘাট আলকাতরার মতোই অন্ধকার, কিন্তু হাতে আর সময় নেই। দূর থেকে অপার্থিব স্বরে শিয়ালগুলো ডেকে চলেছে। আর বলাই বাহুল্য, উনি বারবার নিজের স্ত্রীর নাম ধরে হন্যে হয়ে দিকভ্রান্ত পথিকের মতো নিরুদ্দেশভাবে ছুটছেন। আর উনি কাছেই একটা পাকুর গাছের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। নিজের চোখে দেখলাম গাছটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, আর কোথাও থেকে একটা অপার্থিব হাসির শব্দ ভেসে আসছে। আমি দূর থেকে দেখলাম এক তাল অন্ধকার দিয়ে তৈরি একটা অবয়ব তার ধোয়ার হাত নিয়ে এগিয়ে আসছে। কি ভয়ঙ্কর সেই মূর্তি! তার চোখ দুটো ভূতের মতো আগুনের ন্যায় জ্বলছে, আর আমাদের সকলের কানেই সেই অট্টহাসির শব্দ ভেসে আসছে। নরেনবাবু আচমকা পড়ে গিয়ে বেশ আঘাত পেয়েছিলেন, আর তখন ওনার জ্ঞান হয়েছে। নরেনবাবু ওই হাসির শব্দ শুনতে পেয়েছেন স্পষ্ট, ঠিক আমাদের মতোই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ও আসছে আমাকে মেরে ফেলার জন্য। ওই যে বেতাল আমার দিকে যেন এগিয়ে আসছে। মা, মা তারা, আমাকে তুমি উদ্ধার করো। মা, আমাকে তুমি উদ্ধার করো। আমার যে এখন প্রাণে বাঁচার ইচ্ছা করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তারানাথ যে সত্যিকারের ভূত ডামরে সিদ্ধ একজন সাধু, সেইটা আমার আর কিশোরীর জানা ছিল। আমি দেখলাম ঠাকুরমশাই ওই স্তূপীকৃত অন্ধকার থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওনার 5 হাতের তালুটা একদম ওই দিকে পাতা, আর ওনার ঠোঁট নড়ছে, আর ওই ঠোঁট থেকে একটা মন্ত্র বারবার উচ্চারিত হচ্ছে। ওই মন্ত্র শুনে ওই ছায়ামূর্তি কিছুতেই এগোতে পারছে না। আমার এও দেখার সৌভাগ্য হলো যে আমাদের ঘিরে একটা নীলচে আলোর গণ্ডি আমাদের সকল বাধা বিপত্তি থেকে বাঁচানোর জন্য ঘিরে ফেলল। কেননা ওই ছায়ামূর্তি ওরফে বেতাল সমগ্র স্থান কাঁপিয়ে ঝড়ের সৃষ্টি করেছে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। আমরা অনেক কষ্ট করে এগোচ্ছিলাম, কিন্তু কাছেই একটা মন্দির দেখলাম। ওই মন্দিরটা আমাদের চোখের সামনে এতক্ষণ ছিল না। হঠাৎ যেন আমাদের সামনে ওই মন্দিরটা উদয় হলো। তারানাথ দ্রুত আমাদের ওইখানে আসার জন্য চিৎকার করে বলে উঠল, তোমরা সকলে খোলা আকাশের নিচে থেকো না, ওই মন্দিরের নিচে আশ্রয় নাও। আর এক মুহূর্ত খোলা আকাশের তলায় থাকাটা নিরাপদ নয়। আমরা মন্ত্রমুগ্ধের মতো ওই নির্দেশ পালন করলাম। আমি, কিশোরী, নরেনবাবু আর ঠাকুরমশাই ওই মন্দির চাতালে উঠে গেলাম। আর ঠাকুরমশাই একটা যন্ত্র অঙ্কন করল প্রায় আধ ঘন্টার মধ্যে। মাথার ওপর অসংখ্য ঘণ্টা দুলছিল। ঠাকুরমশাই ঝড়ের দাপট উপেক্ষা করে আমাদের সামনেই কুশাসন বের করে দ্রুত ওই অঙ্কন করা যন্ত্রে একটার পর একটা অদ্ভুত ক্রিয়াতি করতে লাগলেন। পরে আমাকে ঠাকুরমশাই বলেছিলেন ওনার অঙ্কিত ওই যন্ত্রটা আসলে বেতাল দমনের জন্য। একজন সদ্গুরুর কাছে উনি শিখেছিলেন। ওইটা মা তারার যন্ত্র। ওইটার ওপর মাঝের একটা আঙুল দিয়ে উনি চোখ বুজে কী সব অঙ্কন করছিলেন। বারবার ওই কাজ করার পর ঠাকুরমশাই চোখ তুলে চাইলেন, আর আচমকা আমাদের মাথার উপর ঘণ্টাগুলো বেজে উঠল।
আর আমাদের কানে কেউ যেন তালা ধরিয়ে দিল একাধিক কণ্ঠের মন্ত্রধ্বনি বাজিয়ে দিয়ে। ওইদিকে তুমুল কাণ্ড। ঠাকুরমশাই নিজের কাজ করছেন, আর অন্ধকারে ডুবে থাকা মাঠের ওপর তখন প্রলয় চলছে। বিধ্বংসী ঝড়ে সবকিছু যেন নিমেষে শেষ হয়ে যাচ্ছে। গাছের পর গাছ সমূলে কেউ যেন আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে, কিন্তু আমাদের কাছে ওই গাছের গুঁড়ি আসতে না আসতেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর বলাই বাহুল্য, তারানাথ আমাদের অভয় দিলেন যে যতই যা হয়ে যাক না কেন কোনো ক্ষতি আমাদের হবে না। আমি একবার তারানাথের দিকে করা তন্ত্রের ক্রিয়াদি দেখছিলাম। কিশোরী যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়েছিল। নরেনবাবু এত কিছু সহ্য করতে পারছিল না, তাই উনি অচেতন হয়ে পড়েছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে শুভ আর অশুভর সাথে সংঘাতের পর তারানাথের জয় হলো। ওই বেতালকে তারানাথ পরাজিত করে দিল, আর হুস হুস করে একটা ঘূর্ণিঝড় চলে গেল উত্তরের দিকে ওই শ্মশানটায়। তারপর কি হবে সেইটা আমাদের কারুর জানার বাকি ছিল না। আমরা সকলে নরেনবাবুর মাথার কাছে জল দিয়ে ওনাকে জাগিয়ে তুলে ওনার বাড়ি মুখ রওনা হলাম। তারানাথ আমাদেরকে নিয়ে পরদিন সকালে শ্মশানে ঢুকল, যেখানে নরেনবাবুর স্ত্রী হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। তার আলুথালু বেশ দেখে কারণ মনে সন্দেহের অবকাশ রইল না যে ওই সাধুই যে নরেনের সর্বনাশের জন্য হরি খুড়োর কাছে টাকা নিয়েছিল সেই ছদ্মবেশ নিয়ে এসেছিল, কিন্তু চরম সর্বনাশ করার আগেই নিজের অস্ত্রেই ঘায়েল হয়েছে। সব কিছু ঠিক হলে আমরা পরশুদিন ফিরলাম, আর ট্রেনে আমাদের শুনিয়েছিল আসল কারণটা, যা শুনে আমরা তো অভিভূত হয়ে পড়েছিলাম। আমাদের তারানাথ বলেছিল, বুঝলে, তোমাদের বলা হয়নি এই রকম যে কিছু ঘটতে পারে ওই ব্যাপারে মধুসুন্দরী দেবী আমাকে আগেই বলেছিল, তাই আমি সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। আর তোমরা যে মন্দিরটা দেখতে পেয়েছিলে, ওই মন্দিরটা ওখানে কোনোদিনই ছিল না। আমি দেবী তারাকে স্মরণ করে ওই মন্দিরটা ওখানে প্রকট করাই, ফলে ওই মন্দিরের শক্তির মধ্যে আমরা প্রবেশ করতে বেতাল আমাদের কিছুই করতে পারেনি। ওই হরিখুঁড়ো মৃত্যুর আগে তার শত্রুর সর্বনাশের দায়িত্ব দিয়েছিল ওই তান্ত্রিককে। মৃত্যুর পর তান্ত্রিক ওই খুঁড়োকে বেতালে পরিণত করেছিলেন। খুঁড়ো যেদিন গোপনে বাগানে গিয়েছিল, ওই তান্ত্রিক তাকে কৌশলে হত্যা করে, বা বলতে পারো যে উনি জানতেন যে মৃত্যুর পর তান্ত্রিকের কাছে উনি বেতাল রূপে সমূলে নিজের শত্রুকে হত্যা করার ক্ষমতা পাবে। কিন্তু আমার শক্তির কাছে তো এসব কিছুই নয়। গোড়া থেকেই আমি ব্যবস্থা করে নিয়েছিলাম, তাই তো সকলের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তারানাথের কথা শেষ হতেই হরিহরপুর গ্রাম থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমরা অবাক চোখে একে অপরের দিকে চেয়ে রইলাম। কারুর মুখে কোনো কথা জোগালো না। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও হরিহরপুরের বেতাল বিভীষিকা। তারানাথের চরিত্রে শুভম, কিশোরী ও কাবালিকের চরিত্রে রৌনিক, নরেন মণ্ডলের চরিত্রে অভিজিৎ, মালতীর চরিত্রে কস্তুরী, অসিতের ভূমিকায় প্রভাকর, গল্প পাঠে গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।